হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, একলব্যের বাবাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে একলব্য, অঙ্কুরদা, বৃন্দা সবাই আছে। গাড়িতে একলব্য যেতে যেতে রাঙার কথাই কিন্তু ভেবে যাচ্ছে। ওদিকে সত্যজিৎ বাবুর গাড়িতে রাঙা, পাঞ্চালী, অদিতি এরা যাচ্ছে। সত্যজিৎ বাবু অদিতিকে রাঙাকে জল দিতে বলে। রাঙা তখন শুধু বলে যাচ্ছে, ঠাকুর, বড়বাবুর যাতে কিছু না হয়, বড়বাবুর যাতে কিছু না হয়। পাঞ্চালী এরপর সত্যজিৎ বাবুকে জিজ্ঞেস করছে যে আপনি কি কোনোভাবে জানতে পারলেন যে ফোনটা কোথা থেকে এসেছিল? বাবার ফোনটা তো আপনার কাছেই রয়েছে, আপনি একটু দেখেন না কোন লোকেশন থেকে ফোনটা করেছিল, একটু চেষ্টা করুন। উত্তরে সত্যজিৎ বাবু জানান, একটা আননোন নাম্বার থেকে ফোনটা এসেছিল, কিন্তু সিমটা কার নামে আছে সেটা এক্স্যাক্টলি এখনও জানা যাচ্ছে না, কিন্তু ওই ফোন নাম্বারের লোকেশনটা ওই অঞ্চলেরই দেখাচ্ছে, মানে ওই জঙ্গলে যেখানে আমরা ছিলাম। ফোনটা কে করেছিল আমি জানি না, তবে এটা নিশ্চিত যে ফোনটা যে করেছিল সে ওই লোকেশনটাতেই নবরণবাবুকে, মানে ওই স্পটটাতে ডাকার উদ্দেশ্য ছিল তার। পাঞ্চালী বলছে, আমরা সবাই তো মেলাতে ছিলাম, তাহলে ফোনটা কে করবে? অদিতি বলছে, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করে মামাকে ওখানে ডেকেছিল, তাহলে মামা ওখানে যাবেই বা কেন? সত্যজিৎবাবু তখন বলছেন, আমরা রাঙামতিকে নিয়ে খুব সিক্রেটলি এই অপারেশনটা করতে চেয়েছিলাম, এটা কারোর পক্ষে জানার কথা না, ইভেন আপনারাও জানতেন না, তাহলে বাইরের লোক জানলো কি করে? এরপর সত্যজিৎবাবু জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, আপনারা যখন মেলাতে গিয়েছিলেন তখন নবরণবাবু তো বাড়িতেই ছিলেন, তাই তো? পাঞ্চালী বলছে, হ্যাঁ, বাবা তো শুয়ে পড়েছিল। অদিতি বলছে, তবে মামাকে কে ফোন করলো আর নাম্বারটাই বা কোথার থেকে পেল? সত্যজিৎবাবু বলছেন যে যে ফোনটা করেছিল সে নিশ্চয়ই জানতো যে নবরণবাবু সেই সময় বাড়িতে একা আছে আর বাকিরা মেলায় গেছে, আর শুধু তাই নয়, এটাও জানতো যে আমরা রাঙামতিকে নিয়ে কোনো সিক্রেট মিশন চালাচ্ছি। ওদিকে বাড়িতে ময়না চা বানাবে বলে দরজা যেই খোলে তখনই দেখে যে তার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তো ভয় পেয়ে যায় আর ঘরের ভেতরে ঢুকে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার, কি মানে এখানে কি নিয়ে কথা বলছো তোমরা? মানে তার মা ঢুকে পড়ে ঘরের মধ্যে। সবাই তখন তার মাকে দেখে কান্না বন্ধ করে দেয়। সভ্য তখনও কাঁদছে। তার মা সভ্যর চোখে জল থেকে বলছে, কি ব্যাপার সভ্য, তোর কি হয়েছে? তোর কি ব্যবসায়ী কোনো ক্ষতি হয়েছে? বড়দা তখন কান্না বন্ধ করার খুব চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মানে পারছে না। তারপর কোনো রকমে কান্না থামিয়ে হাসতে থাকে। এরপরে মা পিসিমাকে জিজ্ঞেস করছে যে উনি, মানে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তখন উনি বাহানা করে বলেন, আসলে নিজেদের মধ্যে ব্যাপার তো, বৃন্দার সাথে ওর কিছু বিষয় নিয়ে কোনো ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তুমি তো জানো ভালো মতো যে সভ্য কতটা ইমোশনাল ছেলে। এরপর মা পিসিমার কাঁদো কাঁদো মুখ দেখে জিজ্ঞাসা করে ফেলেন, তোমার চোখে তাহলে জল কেন কৃষ্ণা? কি হয়েছে, তুমি কেন কাঁদছো? এরপরে মা একে একে সাত্তকী, ময়না সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। সাত্তকী এরপর কথাটা ঘুরানোর চেষ্টা করে, বলছে কিছু হয়নি, কিছু হয়নি, আসলে তোমার মতো আমরাও ডিস্টার্ব হয়ে রয়েছি। রাঙা তোমাদের সবাইকে গ্রামে নিয়ে গেল, একলব্য কিডন্যাপ হয়ে গেল, তুমি না মানলেও আমরা এটা বিশ্বাস করি যে সব কিছু হয়েছে রাঙার জন্যই। একলব্যের জন্য আমাদের দুশ্চিন্তা হচ্ছে, আমরা ডিস্টার্বড। এরপর পিসিকে, মানে একলব্যের মা জিজ্ঞাসা করছে যে চলো তাহলে আমরা নিচে যাই, এই বলে ওখান থেকে নিয়ে যায়। ময়না বলছে, আমি নিয়ে যাচ্ছি পিসিমাকে। তখন একলব্যের মা বলছে যে না, আমি আপনার মাথায় তাহলে তেল মালিশ করে দিই বা হেড ম্যাসাজ করে দিই। তখন একলব্যের মা বলছে, কি ব্যাপার বলো তো ময়না, এসব কথা তো তোমাকে এর আগে কখনো বলতে শুনিনি, তাহলে আজকে হঠাৎ করে কেন বলছো? এরপর জিজ্ঞাসা করছেন, তোমরা সত্যি মানে কিছু লুকোচ্ছ না তো আমার থেকে? ওখানে আক্কুকে নিয়ে নতুন কোনো গন্ডগোল বা নতুন কোনো বিপদ হয়নি তো, যেটা আমাকে তোমরা বলছো না? স্পষ্ট করে বলো, কিন্তু আমি জানতে চাই। সাত্তকীকে বলছে, তুই তো চিনিস তোর মাকে, তোর মা যেটা সত্যি সেটা শুনেই ছাড়বে, আর সেটা সহ্য করার ক্ষমতাও রাখে তোর মা। সাত্তকী তাও বলছে, আমি সত্যিই বলেছি তোমাকে। এরপরে সব্যর কাছে গিয়ে বলছে, কৃষ্ণার কাছেও গিয়ে বলছে যে তোমরা আমাকে বলো, তোমরা তো চেনো আমাকে, আমি এত বছর বাইরে থেকে যে মনকে শক্ত রাখতে পেরেছি, আমি পারবো সহ্য করতে, বলো কি হয়েছে? সাত্তকী বলছে, কিচ্ছু হয়নি মা, একলব্যকে নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম, তুমি তো জানো আমি দুমদাম করে রেগে যাই, কিচ্ছু হয়নি মা, যাও মা, ঘুমিয়ে পড়ো যাও। এরপরে পিসিকে বলছে, যাও, মাকে নিয়ে যাও। ময়নাও বলছে, হ্যাঁ মা, কালকে সকালে তো বাবারা সবাই চলে আসবে, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। তার মাকে তো নিয়ে যায়, কিন্তু তার মা কিন্তু চিন্তা করছে কিছু নিশ্চয়ই একটা হয়েছে, আমার কাছে গোপন করছে। এদিকে সভ্য কিন্তু হাউমাউ করে কাঁদছে তার মা চলে যাওয়ার পর, সাত্তকী সামলাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে তার মা বেরিয়ে এবার কৃষ্ণাকে ধরেছে। কৃষ্ণার হাত ধরে বলছে, কৃষ্ণা, তুমি তো আমাকে খুব ভালো করে চেনো,
আমার কাছে কিছু লুকোচ্ছ তাই না? কৃষ্ণা আমতা আমতা করতে করতে বলছে, না না শোবে চলো। লুকোবো কেন তোমার কাছ থেকে, চলো শোবে চলো। এরপর কৃষ্ণা চুপ করে আছে আর কৃষ্ণার মুখের দিকে দেখতে দেখতে তার মা যাচ্ছে। দেখা যাচ্ছে এরপরে সকালও হয়ে যায়। একলব্য ডক্টরের কাছে হাত জোর করছে, আমার বাবাকে প্লিজ বাঁচিয়ে দিন। অঙ্কুরও বলছে কিছু হবে না তো, উনি ঠিক হয়ে যাবেন তো? ডক্টর বলছে দেখুন এটা খুব ক্রিটিক্যাল একটা অপারেশন, আমাকে কমপ্লিট করতে দিন, আমি তারপরে কিছু বলতে পারবো। একলব্য একেবারে ভেঙে পড়েছে, বলছে বাবা সুস্থ হয়ে যাবে তো, বাবা ভালো হয়ে যাবে তো, বাবার কিছু হবে না তো? অঙ্কুর সামলাচ্ছে একলব্যকে। ওদিকে দেখা যাচ্ছে অপারেশন শুরু হয়ে গেছে। আর এদিকে অঙ্কুরদা একলব্যকে বলছে আমার মনে হচ্ছে আমি এখন বাড়ি যাই, গিয়ে মাকে নিয়ে আসি। বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মা এখনো কিচ্ছু জানেন না। এরপরে যখন জানতে পারবেন খুব রিয়াক্ট করবেন, এইভাবে না জানিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। তখন বৃন্দা আসে, এসে বলছে এক্স্যাক্টলি আমিও সেটাই ভাবছিলাম। বৃন্দা বলছে আমাদের খবরটা দেওয়া উচিত, বাই চান্স যদি বাবার কিছু একটা হয়ে যায় তাহলে। এরপরে বৃন্দা অঙ্কুরকে বলছে চলো আমরা মাকে নিয়ে আসি। আর একলব্যকে বলছে তুমি চিন্তা করো না, পাঞ্চালি, অদিতি, রাঙা এরা আসছে সব। ইচ্ছে করে রাঙার নামটা বলছে। বলছে রাঙা এখানে কেন আসবে, ও একদম এখানে আসবে না, একলব্য বলছে। বলছে রাঙামতির এখানে পা রাখার কোনো দরকার নেই, এই ঘটনার জন্য ওই দায়ী। ততক্ষণে রাঙামতিরা পৌঁছে গেছে। তখন রাঙার দিকে তাকিয়ে একদম গটগট করে তাকিয়ে আছে একলব্য। বলছে ও এখানে এসে কি করবে, ওর তো এখানে কোনো দরকার নেই, এমনিতেও যা করার করে দিয়েছে। সত্যজিৎ অবাক হয়ে তাকিয়ে আছে একলব্যের দিকে, যে শুধু শুধু রাঙার দিকে উপর নজর দোষ দিয়ে যাচ্ছে। রাঙাও অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যজিৎ এবার বলছেন, সত্যজিৎ বাবু বলছেন যে ক্ষমা করবেন, আমার হয়তো আপনাদের পরিবারের ব্যাপারে বলার কোনো রাইট নেই, কিন্তু আমিও এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়েছি, তাই আমি বলতে বাধ্য হচ্ছি যে ওখানে রাঙামতির কোনো দোষ নেই। কারণ রাঙামতি একটা ক্রিমিনালকে চেস করছিল মাত্র, সেই জায়গায় আপনার বাবা হঠাৎ করে এসে পড়েছিলেন। কেন এসেছিলেন, কে ওনাকে ডেকেছিল ফোন করে, সেটা সবার আগে জানাটা প্রয়োজন। আমরা ওনার ফোনটা উদ্ধার করেছি, উদ্ধার করে দেখেছি একটা আননোন নাম্বার থেকে ওনাকে ফোন করা হয়েছিল, আর ফোন করে সেই স্পটে ওনাকে ডাকা হয়েছিল, সেই কারণে উনি ওখানে গিয়েছিলেন। এইসব শুনে তো বৃন্দা ঢোক গিলছে, বলছে যে ফোনটা কে করেছিল এটা আমরা জানতে পারিনি, তাই বারবার করে বলছি রাঙার এখানে কোনো দোষ নেই। আর বৃন্দা ভয় পাচ্ছে। যে আপনারা হয়তো জানেন না, 12 জন মেয়েকে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল। কিছু ছেলে মেয়েদের, ইনোসেন্ট ছেলে মেয়েদের ভুলভাল ওষুধ খাইয়ে তাদের খারাপ করে দেওয়া হচ্ছিল। এই ওষুধগুলো যদি পাচার হয়ে যেত তাহলে অতগুলো জীবন নষ্ট হয়ে যেত। আমরা এত বড় গ্যাংকে ধরতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য, আমরা তাদের উদ্ধার করতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য। আজ এত বড় অপারেশনটা আমরা হ্যান্ডেলই করতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য। একলব্য বলছে শুনুন, আপনারা আপনাদের ডিউটি করেছেন, আর আপনাকে সাহায্য করতে গিয়ে রাঙামতি কি মহান কাজ করেছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আর আপনাদের এই মহান কাজ করতে গিয়ে কার কি ক্ষতি হতে পারে, কার কি ক্ষতি হলো, এতে আপনাদের কিছু যায় আসে না। বিশেষ করে তো এই রাঙামতির কিছু যাই আসে না। রাঙামতি কিছু বলছে না, শুধু অবাক হয়ে দেখছে একলব্যকে। রাঙামতি এগিয়ে আসে, বলছে বড়বাবুর ক্ষতি হলে আমার কিছু যায় আসে না। একলব্য বলছে এই চুপ, আঙ্গুল দেখিয়ে একেবারে চিৎকার করে বলে একদম চুপ করে থাকবে। সত্যজিৎ বাবুকে বলছে শুনুন সত্যজিৎ বাবু, আমার বাবার কি অবস্থা সেটা শুধু আমি ভালো করে জানি, আর সেই খবর এখনো আমি আমার মাকে দিতে পারিনি। যা হয়েছে রাঙামতির জন্য হয়েছে, ওকে এখান থেকে চলে যেতে বলুন। সেই অবস্থার জন্য আমি রাঙামতিকে কোনোদিনও ক্ষমা করবো না। অদিতিকে বলছে রাঙামতিকে এখান থেকে চলে যেতে বল, আমার সহ্য হচ্ছে না। এবার অদিতি রাঙামতিকে নিয়ে যেতে চাইলে রাঙামতি বলছে আমি কোথাও যাব না, যে যাই বলুক, আমি বড়বাবুকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না। ঠাকুরের কাছে প্রার্থনা করছে, বলছে আমার ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে বড়বাবুকে ভালো করে ঘরে ফিরিয়ে দে, আমি ছোটোর থেকেই তোকে ডেকে এসেছি। ভগবানকে বলছে আর কি, যে বড়বাবুকে ঘরে ফিরিয়ে দে, কারণ সে যদি সুস্থ না হয়ে ফেরে আমি কি করে এটা খুঁজে বের করব যে সেই মানুষটাকে কে ফোন করে ডেকেছিল, আমার তীরটাই আদৌ তার গলাতে গিয়ে বিঁধেছে কিনা। আমি এই সত্যিটা উদ্ঘাটন করে কি করব যদি মানুষটাই ভালো না থাকে। তাই মানুষটাকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দে, তাই প্রার্থনা করছে ঠাকুরের কাছে। খুব কান্নাকাটি করছে ঠাকুরের সামনে রাঙা। এদিকে দেখা যাচ্ছে ডাক্তারবাবুরা সাকসেসফুলি তীরটা বের করতে পেরেছেন, আর ওটি কমপ্লিট হয়েছে। এবার উনি বাইরে বেরিয়ে এসেছেন। ডাক্তারবাবু বেরিয়ে এসে বলছেন যে আমরা তীরটা ভালো মতো করে বের করতে পেরেছি, ভয়ের কোনো কারণ নেই। তবে ওনার ভোকাল কর্ডটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, তাই 24 ঘন্টা না যাওয়া অবধি আমরা কিছু বলতে পারছি না। এটা শুনে সবাই কিন্তু অবাক হয়ে যায়। বৃন্দা বলছে কি বলছেন, বাবার কোনোদিনও কথা বলতে পারবে না? বলে দেখুন আমি যা বলেছি ঠিকই বলেছি, হয়তো উনি কোনোদিনও কথা বলতে পারবেন না, হয়তো ওনার কণ্ঠস্বর কোনোদিনও ফেরত আসবে না। আর এটা রাঙাও শুনে নেয়। শুনে কিন্তু রাঙারও পড়ে যাওয়ার মতো অবস্থা, শুনে কেউই সহ্য করতে পারছে না। ওদিকে একলব্যরও একই অবস্থা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।